মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গেছে মুড়িগঙ্গা ব্রিজের শিলান্যাস করতে। এই ব্রিজের জন্য কান্তি গাঙ্গুলি তিনি অনেকদিন ধরে লড়াই করেছেন এবং এই একের পর এক শিলান্যাস হচ্ছে। শুধুমাত্র কি ভোটের আগে এগুলো সাধারণ মানুষকে, বিশেষ করে যে বিজেপি তাদের হিন্দু ভোট নিয়ে নিচ্ছিল তৃণমূল কংগ্রেস থেকে, সেটা ফেরাতেই দেখো, তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিটার। ভোট যার কাছেই যাক, এটা ভোটারদেরও এবার বুঝতে হবে বা ওরা জানেনও, মানে এখন অন্তত বোঝেন আর কি। সেটা হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া একই। মানুষের বিভাজন যারা করতে চায়, মানুষের বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে যারা চায়, তারা রাজনীতির নামে মানুষের ভালো করতে চায় না, নিজেদের পকেট ভরাতে চায়। এটা একদম স্পষ্ট কথা। তুমি বললে কান্তি গাঙ্গুলির কথা, যে ব্রিজের জন্য ওরা আসলে যাই করছে, যে ব্রিজটা আসলে আমাদের জামানা রেডি হয়ে গেছিল, সেই ভিতরে দাঁড়িয়ে রাখারাখি করছে, উল্টে যা আছে তা ধ্বংস করছে। এই যে বৃষ্টি মমতা ব্যানার্জি করেছে জানি না, মানে আমি ছোট ছিলাম, অন্ধ তো ছিলাম না, উনি করেনি। উনি খালি নির্ঝাদা রং করে বলেছেন আমার ব্যাপারটা কেমন হয়ে যায়। যেটা হচ্ছে আমি ক্রিকেট খেল থেকে আউট হয়ে গেছি, ঠিক আছে, আমি তারপরে আউট হয়ে বলছি না, আমি কিন্তু আউট হইনি, আমার করে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে আমি আউটটা করে দেওয়া হয়েছে। বা হচ্ছে গিয়ে ধরো, মানে আগে পিচটা করা আছে, ব্যাট বা বল কিছু একটা আমার, আমি বলছি ব্যাট বলে যেমন আমার, তারপরে পিচ যখন করা আছে মাঠটাও আমার। এই ধরনের কাজকর্ম মমতা ব্যানার্জি করছে। যখন হচ্ছে বারংবার মানে নদীর পাড়ে ভাঙন ধরে, মমতা ব্যানার্জিকে তৃণমূলকে তুমি দেখতে পাও সেখানে। এবং এই যখন কাকদ্বীপ রায়দিঘি অঞ্চলে ঝড়ের পরিস্থিতি হয়, মানুষজন যখন তারা সাহায্য চান তাদের এলাকার বিধায়কদের থেকে, তখন তাদেরকে একটা ত্রিপল পর্যন্ত দেওয়া হয় না, খাবার পর্যন্ত ত্রিপল দেওয়া শুধু হয় না, ত্রিপল চুরি করা হয়। মানে বিপর্যয়ের জন্য যাদের ত্রিপল আসার কথা, সেই সব ত্রিপল চুরি করা হয়। ওরা যেখানে পায় সেখানেই হচ্ছে গিয়ে ঝেড়ে মেরে হচ্ছে নিজের পকেট ভরে। একটু আগেই বলার সময় বলেছি, যারা মানুষে বিভাজন করতে চায়, তারা রাজনীতির নামে তারা কোনোদিন মানুষের উন্নতির জন্য কিছু করে না, নিজেদের পকেট ভরানোর জন্য সব কাজটা। এবং এই দুর্গাঙ্গন করে মুখ্যমন্ত্রী বলছেন কারুশিল্পীদের কর্মসংস্থান, এবং দীঘায় জগন্নাথ মন্দির করে নাকি হোটেল ব্যবসায়ীদের কর্মসংস্থান হয়েছে। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে স্কুলে পড়াবে বলে এতদিন রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, তাদের কর্মসংস্থানের কি হবে প্রশ্ন করছি। স্কুলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, এই পশ্চিমবাংলার মানে যারা একেবারে ছাত্র অবস্থায় আছে, তাদের পড়াশোনার কি হবে? যাদের বাড়িতে হচ্ছে কি কাজ নেই বলে বিভিন্ন রাজ্যে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের কি হবে? মানে ওখানে একজন হচ্ছে যে রাম মন্দির বানাচ্ছে বলে, হনুমান মন্দির বানাচ্ছে বলে, আর একজন এখানে দাঁড়িয়ে হচ্ছে কি জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন বানাবে আমার আপনার ট্যাক্সের টাকায়, আর অন্যদিকে দাঁড়িয়ে আরেকজনকে হচ্ছে কি খেপিয়ে লেলিয়ে ছেড়ে দিয়েছে। ওটাও সেটিং, ওটাকে খুব একটা আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। সেটা হচ্ছে কি ইট নিয়ে এসে বাবরি মসজিদ বানাবে। ভোটের আগে এই যে মানে কি বলবো, খারাপ কথা বলতে খারাপই লাগে, এই যে মানে মানুষকে গুলিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের কাজ তো তৃণমূল একদম যৌথ আকারে করে যাচ্ছে। এই যে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, এরা তো মুর্শিদাবাদে যে একটা ভালো বামেদের সংখ্যালঘু ভোট রয়েছে, সেটা কাটার জন্য কি তৃণমূল এইসব ধরনের বহু ট্যাক্টিক্স তৃণমূল বিজেপি ঐক্যবদ্ধভাবে করেছে। কিন্তু মুর্শিদাবাদের কথাই যখন বললে, তাহলে বলি মুর্শিদাবাদে যখন কর্মসূচি হয়, আমরা দেখি যে যে অংশটা আছে, সেই অংশটার মধ্যে একটা অংশ মিসিং। কারণ আমাদের সমর্থক হতে পারেন, না হতে পারেন, সেই অংশটা হচ্ছে একেবারে তোমার 14-15 বছর বয়স থেকে 40-45-50, এই অংশটা মিসিং। একদম ছোট আছে, না হলে হচ্ছে কি একেবারে যা আছে 45-50-এর উপর থেকে। তার কারণ পশ্চিমবাংলার বুকে চাকরি নেই। আমরা যখন শেষ নির্বাচনের সময় মুর্শিদাবাদে গেছি, মানুষের সাথে কথা বলছি, বা এই দুদিন আগে যখন আমরা বাংলা বাঁচাও যাত্রায় গেছি, আমরা যখন প্রশ্ন করছি যে তোমার বাড়িতে কজন, সংখ্যা বলছে আমার বাড়িতে এত, এসআইআরের আতঙ্ক তৈরি করা হচ্ছে সেই মানুষদের মধ্যে। বললাম তাহলে বাকিরা কোথায়? যারা আর্নিং মেম্বার, তারা কেউ হচ্ছে মুর্শিদাবাদে থাকে না। ইভেন কি তারা পশ্চিমবাংলায় কোথায় থাকে, কেউ কেরলে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন, কেউ তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। তার মানে এখানে কর্মসংস্থান নেই। সেই জন্য বাড়িতে বৃদ্ধ মা বাবা, তার বয়স প্রায় 90-92 বছর বয়স, মানে তাকে একটু সোজা করে দাঁড় করাতে গেলে তাকে ধরতে হয়। মানে তার সন্তানের এইটুকু অধিকার নেই যে বৃদ্ধ বাবা মার সাথে তার জীবনের শেষ সময় পর্যন্ত থাকবে। এই হটকারিতার গুলোর জন্য কে দায়? এই রাজ্যের সরকার দায়ী। এত কিছুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে মাটি থেকে ঘোষণা করে দিলেন যে আবার বাংলা জিতবে, যতই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হোক। এবং শুধু তাই নয়, যখন অমিত শাহ রাজ্য সফরে এলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে গ্রেপ্তার করার কথাও বলেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কেন ইডি সিবিআই তাকে
গ্রেপ্তার করছে না, অমিত শাহ প্রশ্নটাকে এড়িয়ে গেলেন, বিরক্ত হলেন, উত্তর দিলেন। আরে আরএসএস এর মা দুর্গা তার ভাই, অমিত শাহর ঘাড়ে তো ওই একটাই মাথা আছে, গলাটা খালি মাঝখান দিয়ে নেই, গর্দান একই মোটামুটি, ওই জন্য গলাটা নেই, তাই গলা দিয়ে কিছু বলতে পারেননি। ঘাড় আর গর্দানটা একসাথে আছে, আর গর্দানে একটাই, মানে এখানের ওপরে একটাই মাথা আছে। যে যাকে হচ্ছে আরএসএস এর মা দুর্গা বলেছে তার ভাইপোকে বাঁচানোর জন্যই তো তৃণমূলের বাকি মন্ত্রীরা হচ্ছে গিয়ে কেস খেলেন, তার থেকে বেশি দোষ করে হচ্ছে গিয়ে অভিষেক কেস খাচ্ছে না কেন? এটা সেটিং, তৃণমূল বিজেপি সেটিং, বিরক্ত তো হবে না। এবং পিডিসি কে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা সঠিক সময় নাকি ব্যবস্থা নেবে, কে বলেছে? অমিত শাহ বললেন। কোথায়? তো দেখো সঠিক সময় এখনো আসেনি, মানে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে তারা, মানুষ যাদের জন্য আত্মহত্যা করছে, নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছে, সেই সময়টাও আসলে হচ্ছে সঠিক সময় না। সঠিক সময় কোনটা? যখন হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার বুকে একেবারে হিন্দু মুসলিমের দাঙ্গাটা হচ্ছে গিয়ে প্রপারলি প্রমোট করতে পারবে, তখন হচ্ছে গিয়ে মানুষে বিভাজন করতে পারবে, হিন্দু মুসলিমে বিভাজন করবে, ব্রাহ্মণ অব্রাহ্মণে বিভাজন করবে, আদিবাসীদের সাথে অন্য আরেকটি অংশের বিভাজন করবে। এই সবটার মধ্যে যখন মানে মানুষে বিভাজন করতে করতে রক্ত বইবে এই গঙ্গায়, তখন হচ্ছে সময় আসবে। সময়টা আসলে কি? যখন বিজেপি এই জায়গাটাকে দখল করবে তখন সময়, মানে যে যেটা হবে সেটার এক্সাম্পল আমরা ত্রিপুরা দেখে নিয়েছি, আমরা উড়িষ্যা দেখে নিয়েছি। মানে আসল সময়টা কোথায়, সেই উত্তরটা হচ্ছে কি অমিত শাহকে দিতে হবে। এই ইস্যুগুলো তো বামেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের মানুষও কোথাও গিয়ে বিকল্প চাইছে, পরিবর্তন চাইছে, কিন্তু বামেরা কোথাও গিয়ে এখন এই শ্রেণী রাজনীতি থেকে সরে গিয়ে বেশি ইলেকট্রাল রাজনীতিতে ঝুঁকে পড়ছে। এই ইস্যুগুলোকে যদি আপনারা কাজে লাগাতেন তাহলে তো আরো বেশি সাধারণ মানুষের কাছে বিকল্প হিসেবে বামেরা কারা সেটাও তো বুঝতে হবে। ওই মাঠে ঘাটে যারা কাজ করছে শ্রমজীবী মানুষ, বামেরা তাদের পাবে। বামেরা নির্বাচনে লড়ে, নির্বাচনে জিতেছে, সরকারে থেকেছে, বামেরা রুটি রুজির কথাই আসলে বলে। আমরা কিন্তু একবার গিয়েও নিজেরা কোথায় ভোটে লড়বো বলে আমি তোমার একটা মন্দির বানিয়ে দেবো, চার্চ বানিয়ে দেবো, মসজিদ বানিয়ে দেবো বলছি না। আমরা বলছি তুমি যে যে টাকাটা পাচ্ছ সরকারের পক্ষ থেকে, সেটা যে কোনো ভাতা হতে পারে, সেইটা সরকারের কাজ তোমাকে দেওয়া। সরকার সেটা বলতে পারে না যেটা আমি দিচ্ছি, মমতা ব্যানার্জির বাড়ি থেকে ওই টাকাটা আসে না, ওটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা। আসলে কোনটা সরকার আর কোনটা রাজনৈতিক দল, এই দুটোকে যেভাবে হচ্ছে কি গুলিয়ে দিয়েছে এই রাজ্যের সরকার, আমরা তার বিরুদ্ধে কথা বলছি। আমরা বারংবার বলছি ধর্মের বিরুদ্ধে, জাতের বিরুদ্ধে, মানুষে বিভাজনের যে রাজনীতি, তার বিরুদ্ধে হচ্ছে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ করার কথা। ইলেকট্রাল পলিটিক্স যেমন গোটা পলিটিক্যাল সিনারিওর একটা পার্ট, কিন্তু তুমি যদি প্রতিদিন এই লড়াইটা দেখো তাহলে সেটা কিন্তু একেবারে মাঠ থেকে, আলপথ থেকে আরম্ভ করে কলকারখানায় এই ব্লিঙ্কিটের যারা গিগ শ্রমিক যারা, তারা যখন আন্দোলন করছে, এই গোটাটার যে মানে মানে সবসময় এই লড়াইয়ের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু বামপন্থীরা। তাহলে তো যদি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে মানে এখন সিট সংখ্যা গোটা পশ্চিমবাংলা জুড়ে, তাহলে তো আমাদের দেখতে না পাওয়ার কথা ছিল। আমরা যদি ইলেকট্রাল পলিটিক্স সেই শুধু মাথাটা ঘামাতাম, তাহলে তো তুমি আমাকে আজকে রাস্তায় দেখতে পেতে না, আমাদেরকে রাস্তায় দেখতে পেতে না। তখন কারখানার গেটে হচ্ছে গিয়ে শ্রমিক মহল্লার মিছিল হচ্ছে, লাল ঝান্ডাটা সেখানে দেখতে পেতে না। তৃণমূল বিজেপি ভোটের সিটগুলো না পেলে বিজেপি তৃণমূল মুছে যাবে। একজনও যখন হচ্ছে কলকারখানার গেটে ওই নিজের ন্যায্য শ্রমের দাবি, ন্যায্য মজুরির দাবি করবে, বামপন্থীরা এবং বামপন্থীরা ঠিক কথা বলবে।